আমাদের সবার মধ্যে মনে হয় মাঝে মাঝে একটা ইচ্ছে জেগে ওঠে, তাই না? একদম। সবকিছু ছেড়ে ছুঁড়ে এই চেনা রুটিন, চেনা শহর থেকে বেরিয়ে একদম অজানার দিকে হারিয়ে যাওয়ার ইচ্ছে। একটা অদ্ভুত টান যা আমাদের বলে যে এই জীবনের বাইরেও কিছু একটা আছে। কিন্তু সত্যি বলতে উম বেশিরভাগ মানুষই সেই টানটা অনুভব করলেও সাড়া দেয় না। ঠিক। অভ্যাসের জালে বা হয়তো হারানোর ভয়ে আটকে থাকি আমরা। ঠিক এইখানেই আজকের আলোচনাটা শুরু হচ্ছে। আমরা আজ এমনই এক যাত্রার গল্প নিয়ে কথা বলবো। নিশ্চিন্তপুর গ্রামের আয়ান নামের এক যুবকের গল্প, যে একটা স্বপ্নকে সত্যি করার জন্য তার পুরো পৃথিবীটাকেই মানে বাজি রেখেছিল। হুম। গল্পটা পাওলো কোয়েলহোর বিখ্যাত দ্য অ্যালকেমিস্টের ছায়া অবলম্বনে তৈরি, কিন্তু এর প্রেক্ষাপট, এর চরিত্রগুলো আমাদের খুব চেনা। হ্যাঁ, একেবারে আমাদের মাটির কাছাকাছি। আমাদের আজকের আলোচনার সোর্স হল ক্রনিকল স্টুডিওর একটি পরিবেশনা, দি অ্যালকেমিস্ট অফ নিশ্চিন্তপুর, আ জার্নি টুয়ার্ডস ডেস্টিনি। আমাদের লক্ষ্য হল আয়ানের এই অবিশ্বাস্য যাত্রার পড়তে পড়তে কি লুকিয়ে আছে তা খুঁজে বের করা। শুধু গল্পটা বলা নয়, তাই তো? একদমই না। এর ভেতরের দর্শন, যেমন নিয়তি, ভয়, ভালোবাসা আর আসল সম্পদ বলতে কি বোঝায়, সেসব নিয়ে একটা গভীর বিশ্লেষণ করা। চলুন তাহলে আয়ানের সাথে এই যাত্রায় পাড়ি দেয়া যাক। গল্পের শুরুতে আয়ানকে আমরা দেখি নিশ্চিন্তপুরের এক শান্ত ছোট লাইব্রেরিতে। হুম। সে একজন শিক্ষিত ভদ্র যুবক, কিন্তু ভীষণ একা। তার জীবনটা যেন ওই লাইব্রেরির পুরনো বইগুলোর মতনই স্থির, ধুলোমাখা। আর সেই শান্ত স্থির জীবনে একটা ঝড় তুলে দিল একটা স্বপ্ন। সাধারণ স্বপ্ন নয়, কারণ সে একই স্বপ্ন টানা ৩ রাত দেখল। ৩ রাত? হ্যাঁ, দেখল যে হিমালয়ের কোনো এক বরফে ঢাকা পাহাড়ের নিচে এক প্রাচীন মন্দিরে তার জন্য অপেক্ষা করছে বিশাল এক গুপ্তধন। যখন কোনো স্বপ্ন এভাবে ফিরে ফিরে আসে, তখন সেটা আর নিছক স্বপ্ন থাকে না, মানে একটা বার্তার মতো হয়ে যায়। কিন্তু একটা স্বপ্নের ওপর ভরসা করে কেউ নিজের জীবন বদলে ফেলে, এটা তো পাগলামি মনে হতে পারে। আয়ানও তো ঠিক এই দ্বিধাতেই ছিল। অবশ্যই ছিল। এটা কি মনের ভুল, নাকি সত্যি কোনো ইশারা? ঠিক। আর এই দ্বিধার মুহূর্তেই গল্পের এক অদ্ভুত চরিত্রের আগমন হয়, এক পাগলা বাউল। ও, এই চরিত্রটা দারুণ। তিনি যেন কোনো সাধারণ মানুষ নন, মহাবিশ্বের এক বার্তাবাহক। তিনি আয়ানকে দেখেই তার ভেতরের তোলপাড়টা বুঝে ফেলেন। তার প্রথম কথাটা দিয়েই তিনি আয়ানের পুরো দৃষ্টিভঙ্গি নাড়িয়ে দেন। তিনি বলেন, মন যা দেখে তা চোখ দেখে না। বাহ, গভীর কথা। এর মানেটা কি দাঁড়ায়? এটা কি শুধুই কোনো দার্শনিক উক্তি, নাকি এর কোনো বাস্তব ভিত্তি আছে? এটা আসলে আমাদের অন্তর্দৃষ্টি বা ইনটিউশনের কথা বলছে। বাউল বোঝাতে চাইছেন, আমাদের যুক্তি বা চোখ যা দেখতে পায়, তার চেয়ে অনেক বেশি সত্যি হল আমাদের ভেতরের অনুভূতি। আচ্ছা। স্বপ্নটা আয়ানের মনের গভীর থেকে আসা একটা সংকেত। বাউলি প্রথম তাকে বলেন যে এই গুপ্তধন শুধু সোনাদানা নয়, এটা তার স্বকীয় নিয়তি, অর্থাৎ জীবনে তার আসল উদ্দেশ্য। আর পরেই বাউল সেই বিখ্যাত কথাটা বলেন, যা এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। হ্যাঁ, যখন কেউ মন থেকে কিছু চায়, এই আস্ত দুনিয়া তাকে সেটা পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। কিন্তু এই কথাটা শুনতে যতটা ভালো লাগে, বাস্তবে কি এটা এতটা সহজ? মানে আমি চাইলাম আর মহাবিশ্ব আমাকে পাইয়ে দিল? খুব ভালো একটা প্রশ্ন। এখানে ষড়যন্ত্র শব্দটা আসলে একটা রূপক। ও! এর মানে এই নয় যে সবকিছু আপনার জন্য সাজিয়ে গুছিয়ে রাখা হবে। এর মানে হলো, আপনি যখন আপনার লক্ষ্যে স্থির থাকবেন, তখন মহাবিশ্ব বা আপনার চারপাশের পরিস্থিতি আপনাকে সুযোগ তৈরি করে দেবে, আপনার সামনে পথের ইশারা তুলে ধরবে। কিন্তু পথটা তো আপনাকে তৈরি করতে হবে। হুম। বাউল কিন্তু এটাও স্পষ্ট করে দিয়েছিলেন যে যাত্রাটা কঠিন হবে। আর আয়ান তো ভয় পেয়েছিল। সে যখন বলে, আমি যদি আমার এই সামান্য যা আছে সেটাও হারিয়ে ফেলি, তখন বাউলের উত্তরটা ছিল আরও ধারালো। কি বলেছিলেন তিনি? হারানোর ভয়টাই হলো আসল হার। এই কথাটা আমাকে বেশ ভাবায়। কারণ এই ভয়টাই আমাদের ৯০% স্বপ্নকে শুরুতেই শেষ করে দেয়। আমরা কিছু পাওয়ার আনন্দের চেয়ে কিছু হারানোর ভয়ে বেশি কাবু থাকি, তাই না? একদম ঠিক। বাউল বোঝাতে চাইলেন যে লড়াইটা শুরুই হলো না, সেই লড়াইয়ে আপনি এমনি হেরে গেছেন। আয়ানের প্রথম জয় ছিল গুপ্তধন খুঁজে পাওয়া নয়, এই ভয়টাকে জয় করে প্রথম পা ফেলা। আর সে সেই পদক্ষেপটা নিল। নিজের গ্রাম, লাইব্রেরির নিশ্চিত চাকরি সব ছেড়ে সে বেরিয়ে পড়ল। কিন্তু শুরুতেই এক বিশাল ধাক্কা খেল। কি হয়েছিল? বড় শহরে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই এক প্রতারকের পাল্লায় পড়ে তার সর্বস্ব খোয়া গেল। এক মুহূর্তে সে পথের ভিখারি।
বাবা যায়। যে মহাবিশ্বের ওপর বিশ্বাস করে সে যাত্রা শুরু করেছিল, সেই মহাবিশ্ব তো তাকে রক্ষা করল না। আমার জায়গায় অন্য কেউ হলে তো তখনই ভাবত সব ভুল ছিল, আর বাড়ির পথ ধরত। ঠিক তাই। আর এটাই ছিল তার যাত্রার প্রথম এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। তার মনে যে প্রশ্নটা উঠেছিল, মহাবিশ্ব আমাকে রক্ষা করল না, এটা তার বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছিল। হুম। এটা ছিল স্বপ্নের রঙিন দুনিয়ার সাথে বাস্তবের কঠিন, নির্মম সংঘাত। মহাবিশ্ব তাকে সাহায্য করার ষড়যন্ত্র করবে বলেছিল, কিন্তু এখানে তো উল্টোটাই হলো। এখানেই তো তার বিশ্বাস আর ধৈর্যের আসল পরীক্ষা শুরু হলো। একদম। কিন্তু সে ভেঙে না পড়ে যা করল সেটা অসাধারণ। এক বৃদ্ধের কাঁচের দোকানে সে কাজ নিল। আচ্ছা। আর সেই কাজটাকে সে শুধু টাকা রোজগারের উপায় হিসেবে দেখল না। সে দোকানের প্রত্যেকটা কাঁচ এমনভাবে পরিষ্কার করত যেন নিজের মনের দ্বিধা, হতাশা আর ময়লাগুলোকেও ঘষে ঘষে তুলে ফেলছে। এই কাঁচ পরিষ্কার করার বিষয়টা একটা শক্তিশালী প্রতীক। তাই না? এটা শুধু একটা কাজ নয়, এটা এক ধরনের মেডিটেশন বা ধ্যান। ঘন্টার পর ঘন্টা একই কাজ করা, এটা ধৈর্য, মনোযোগ আর নিজেকে পরিশুদ্ধ করার একটা প্রক্রিয়া। ঠিক। কাজগুলো যত স্বচ্ছ হচ্ছিল, আয়ানের নিজের ভেতরের দৃষ্টিও ততটাই পরিষ্কার হচ্ছিল। সে বুঝতে শিখছিল যে লক্ষ্যে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করলে হয় না, প্রস্তুতির প্রয়োজন হয়। ঠিক তাই। ১ বছর পর তার হাতে বাড়ি ফেরার মতো যথেষ্ট টাকা ছিল। সে চাইলেই আরামে তার পুরনো জীবনে ফিরে যেতে পারত। কিন্তু সে গেল না। কেন? বাউলের দেয়া একতারার একটা তার, যা সে সযত্নে রেখে দিয়েছিল, সেটা তাকে তার আসল লক্ষ্যের কথা মনে করিয়ে দিল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি সারা জীবন কাজ পরিষ্কার করার জন্যেই জন্মেছিলাম? আর এই প্রশ্নটাই ছিল তার দ্বিতীয় বড় সিদ্ধান্ত। প্রথমটা ছিল গ্রাম ছাড়া, আর দ্বিতীয়টা হল নিরাপত্তা, সচ্ছলতার লোভ ত্যাগ করে আবার অনিশ্চয়তার পথে পা বাড়ানো। সে প্রমাণ করল যে তার ভেতরের ডাকটা জাগতিক আরামের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমাদের জীবনেও তো এমন মুহূর্ত আসে, তাই না? অবশ্যই। যখন আমরা একটা নিরাপদ চাকরিতে আটকে থাকি, কিন্তু মনটা অন্য কোথাও পড়ে থাকে। আয়ান সেই নিরাপদ আশ্রয়ে ছেড়ে আবার বেরিয়ে পড়ার সাহস দেখিয়েছিল। এরপর আয়ান আবার যাত্রা শুরু করে। এবার তার গন্তব্য হিমালয়। এই দীর্ঘ পথে তার সাথে পরিচয় হয় শাহানার। শাহানা? গল্পে শাহানাকে পাহাড়ি ঝর্ণার সাথে তুলনা করা হয়েছে। দেখতে শান্ত, কিন্তু ভেতরে গভীর স্রোত। তাদের মধ্যে খুব অল্প সময়েই একটা গভীর সম্পর্ক তৈরি হয়। এখানে গল্পটা একটা নতুন মোড় নেয়। আয়ান যখন শাহানাকে ছেড়ে যাওয়ার ব্যাপারে দ্বিধায় ভোগে, তখন শাহানার বলা কথাটা ভালোবাসার সংজ্ঞাটাই বদলে দেয়। কি বলেছিল সে? সে বলে, ভালোবাসা মানে কাউকে আটকে রাখা নয়, ভালোবাসা মানে কারোর স্বপ্নের ডানায় হাওয়া দেওয়া। এটা সত্যি অসাধারণ একটা ভাবনা। কারণ সাধারণত আমরা দেখি ভালোবাসা মানে অধিকার, একসাথে থাকা। ঠিক। কিন্তু এখানে শাহানা আয়ানকে তার স্বপ্নের দিকে আরও ঠেলে দিচ্ছে। একদম। এটা স্বার্থহীন ভালোবাসার একটা চূড়ান্ত উদাহরণ। শাহানা আয়ানের স্বকীয় নিয়তি পূরণের পথে বাধা হতে চায়নি, বরং সেই যাত্রার অংশ হতে চেয়েছে। হুম। তার অপেক্ষা করার প্রতিশ্রুতি আয়ানের যাত্রাকে আরও বেশি অর্থবহ করে তোলে। আয়ান এখন আর শুধু নিজের জন্য যাত্রা করছে না, সে তাদের দুজনের ভালোবাসার জন্য যাত্রা করছে। এই শক্তিটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আর এই পর্যায়ে আয়ানের একটা বড় উপলব্ধি হয়। সে প্রথমবার বুঝতে পারে যে প্রকৃতির একটা নিজস্ব ভাষা আছে। কিভাবে? বাতাসের শব্দে, পাহাড়ের নীরবতায়, মেঘেদের ভেসে চলায় সে যেন মহাবিশ্বের ইশারা খুঁজে পেতে শুরু করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। এতদিন সে মহাবিশ্বের ধারণাটা বাউলের কাছে শুনেছিল, এবার সে নিজে সেটাকে অনুভব করতে শুরু করেছে। হ্যাঁ, সে আর একা একজন পথিক নয়, সে প্রকৃতির অংশ হয়ে উঠছে। আর এই উপলব্ধি তাকে তার যাত্রার শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত করে তোলে। যাত্রার প্রায় শেষ দিকে তার সাথে এক রহস্যময় সন্ন্যাসী বা সিদ্ধ পুরুষের দেখা হয়। তারা একসাথে যখন এক দুর্গম পথ পার হচ্ছিলেন, তখন একদল ডাকাতের কবলে পড়েন। ও। ডাকাতরা যখন আয়ানকে মেরে ফেলতে উদ্যত হয়, তখন পরিস্থিতি চরমে ওঠে। তারপর? আর ঠিক তখনই সন্ন্যাসী খুব শান্তভাবে একটা অবিশ্বাস্য কথা বলেন। তিনি ডাকাতদের বলেন যে আয়ান বাতাসের সাথে কথা বলতে পারে এবং চাইলে নিজেকে বাতাসে মিলিয়ে দিতে পারে। কি বলছেন? এটা শুনে ডাকাতরা তো হেসেই খুঁ, আয়ান নিজেও হতবাক। আমার তো শুনে মনে হয়েছিল সন্ন্যাসী কি আয়ানকে ইচ্ছা করে বিপদে ফেলছেন। আসলে তিনি আয়ানকে তার ভেতরের আসল শক্তিটা চেনানোর জন্য একটা চরম পরিস্থিতি তৈরি করেছিলেন।
তিনি জানতেন মানুষ তার ক্ষমতার শেষ সীমায় না পৌঁছালে নিজের আসল শক্তিকে চিনতে পারে না। জীবন মৃত্যুর সেই সন্ধিক্ষণে হ্যাঁ, জীবন মৃত্যুর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন আর কোনো পথ খোলা ছিল না, আয়ান তার সমস্ত সত্তা, সমস্ত বিশ্বাস এক করে প্রকৃতির কাছে সাহায্য চাইল। সে পাহাড়, বাতাস, মরুভূমির সাথে একাত্ম হওয়ার চেষ্টা করল। আর তখনই সেই অলৌকিক ঘটনাটা ঘটল। এক প্রচণ্ড ঝড় উঠল, যা দেখে ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। আয়ান প্রথমবার নিজের ভেতরের ক্ষমতার পরিচয় পেল। সে হয়তো আক্ষরিক অর্থে বাতাস হয়ে যায়নি, কিন্তু সে প্রকৃতির শক্তিকে আহ্বান করতে পেরেছিল, কারণ ততদিনে সে প্রকৃতির ভাষা বুঝতে শিখে গেছে। ঠিক। সন্ন্যাসীর শেষ শিক্ষাটা ছিল এই যাত্রার সারমর্ম। সোনা বা হীরা নয়, তোমার ভেতরের আত্মাটাই হলো সবচেয়ে বড় অ্যালকেমি বা পরশ পাথর। পৌঁছায় জায়গাটা হুবহু তার স্বপ্নের মতো। সে প্রচণ্ড উত্তেজনায় সারা রাত ধরে মাটি খোঁড়ে, কিন্তু কিছুই পায় না। কিচ্ছু না। ভাবা যায় অবস্থাটা, এত কষ্ট, এত ত্যাগ, সবকিছুর পর ফলাফল শূন্য। আমি তো ভাবছিলাম গল্পটা এখানেই হয়তো এক ট্র্যাজেডি দিয়ে শেষ হবে। এটা হলো চূড়ান্ত হতাশার মুহূর্ত, যখন মনে হয় পুরো যাত্রাটাই অর্থহীন ছিল। মহাবিশ্বের প্রতি সব বিশ্বাস যখন ভেঙে চুরমার হয়ে যায়। আর ঠিক সেই ক্লান্ত, বিধ্বস্ত মুহূর্তে একদল চোর তাকে আক্রমণ করে। তারা তাকে মারধর করে, তার শেষ সম্বলটুকুও কেড়ে নেয়। কিন্তু এরপর যা ঘটল, কি ঘটল? সেটা গল্পের সবচেয়ে বড় চমক। একটা চরম পরিহাস বললেও ভুল হবে না। হ্যাঁ, যখন চোরদের সর্দার আয়ানকে উপহাস করে। সে হাসতে হাসতে বলে, স্বপ্নের জন্য কেউ এত দূর আসে? তুই একটা গাধা। তারপর সে নিজের একটা স্বপ্নের কথা বলে যে সেও প্রায়ই স্বপ্নে দেখে নিশ্চিন্তপুর গ্রামের এক লাইব্রেরির পাশের এক পুরনো বটগাছের নিচে সিন্দুক ভর্তি গুপ্তধন আছে। কিন্তু সে আয়ানের মতো পাগল নয় যে একটা স্বপ্নের জন্য এত দূর ছুটে যাবে। আর এই কথা শোনার সাথে সাথে আয়ানের কাছে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। ঠিক। মহাবিশ্ব এক অদ্ভুত বিদ্রুপাত্মক উপায়ে তাকে সত্যটা জানিয়ে দিল। যা সে হাজার মাইল দূরে খুঁজতে এসেছে, তা আসলে তার বাড়ির উঠোনেতেই পোতা আছে। আমার প্রথম প্রশ্ন ছিল, তাহলে কি এই পুরো যাত্রাটাই অর্থহীন ছিল? সে তো গ্রামেই থাকতে পারত। একেবারেই না, বরং এই যাত্রাটাই ছিল আসল গুপ্তধন। নিশ্চিন্তপুরে বসে থাকলে সে হয়তো সারা জীবনেও ওই বটগাছের নিচের গুপ্তধনের কথা জানতে পারত না। ও আচ্ছা। গুপ্তধনের ঠিকানা জানার জন্যই তাকে এই পুরো পথটা পাড়ি দিতে হতো। আর তার চেয়েও বড় কথা, গ্রামের সেই পুরনো আয়ান যদি কোনোভাবে গুপ্তধনটা পেয়েও যেত, সে কি তার মূল্য বুঝত? না, সে কি সেই সম্পদকে ব্যবহার করার মতো জ্ঞানী বা সাহসী ছিল? একদমই না। আয়ান যখন তার গ্রামে ফিরে আসে এবং সেই বটগাছের নিচে খুঁড়ে সত্যিই সিন্দুক ভর্তি গুপ্তধন পায়, তখন সে আর আগের আয়ান নেই। সে এক সম্পূর্ণ অন্য মানুষ। ঠিক তাই, গল্পের শেষে তার কাছে ওই সোনার মোহরের চেয়ে অনেক বেশি দামি হয়ে ওঠে তার যাত্রাপথের অভিজ্ঞতাগুলো। যেমন কাচের দোকানে শেখা ধৈর্য, শাহানার কাছ থেকে পাওয়া নিঃস্বার্থ ভালোবাসার শিক্ষা, আর হিমালয়ের চূড়ায় নিজের আত্মশক্তি আবিষ্কারের সেই অবিশ্বাস্য মুহূর্ত, এগুলোই তার আসল প্রাপ্তি। তাহলে বলা যায়, পথটাই তাকে আসল সম্পদটা দিয়েছে। এখানেই গল্পের মূল বার্তাটা লুকিয়ে আছে। উৎস পাঠ্যটিতে খুব সুন্দর করে বলা হয়েছে, পথটা আপনাকে সোনা খুঁজে দেয় না, পথটা আপনাকে সেই সোনার জন্য যোগ্য করে তোলে। বাহ! গুপ্তধনটা হয়তো সবসময় আমাদের নাগালের মধ্যেই থাকে, কিন্তু সেই গুপ্তধনের অধিকারী হওয়ার জন্য যে জ্ঞান, ধৈর্য আর আত্মবিশ্বাস দরকার, সেটা অর্জনের জন্যই আমাদের এই কঠিন যাত্রায় বের হতে হয়। তাহলে আলোচনার শেষে এটা বলাই যায় যে আমাদের প্রত্যেকের ভেতরেই একজন আয়ান আছে। আমরা সবাই নিজের নিজের গুপ্তধনের সন্ধানে আছি। ঠিক। সেটা হতে পারে একটা ভালো ক্যারিয়ার, একটা সুন্দর সম্পর্ক বা মানসিক শান্তি। আর আয়ানের মতোই আমাদের যাত্রাতেও বাধা আসবে, পতন আসবে, মনে হবে সব অর্থহীন। কিন্তু হয়তো আসল লক্ষ্যটা আমাদের খুব কাছেই আছে। আসল উদ্দেশ্য শুধু লক্ষ্যে পৌঁছানো নয়, বরং সেই লক্ষ্যের জন্য নিজেকে যোগ্য করে তোলা। গল্পের শেষ কথাটা দিয়েই হয়তো আমাদের আলোচনা শেষ করা যায়। বলুন। স্বপ্নের চেয়ে বড় কোনো সম্পদ নেই, আর সেই স্বপ্নে পৌঁছানোর যাত্রার চেয়ে বড় কোনো শিক্ষক নেই। দারুণ কথা। শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। গল্পটা আমাদের দেখালো যে আয়ানের গুপ্তধনটা তার নিজের গ্রামেই ছিল। কিন্তু সেই গুপ্তধনের সন্ধান পাওয়ার জন্য যে আত্মবিশ্বাস, ধৈর্য এবং জ্ঞান প্রয়োজন, তা কি সে গ্রামে বসে থাকলে অর্জন করতে পারত? নাকি এই পুরো বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতাটাই ছিল সেই গুপ্তধনের আসল চাবিকাঠি?
আপনাদের কি মনে হয়?